জুলাইয়ের সনদ নিয়ে যত কথাবার্তা হয়েছে, জুলাইয়ের চেতনাটা কিন্তু ততটা ধরে রাখা হয় নাই। যারা ক্ষমতায় থাকবেন তারা তো সবসময় সমালোচিত হবেন। ৬৯-এর গণঅভ্যুত্থান না হলে কিন্তু ৭০-এর নির্বাচন বা ৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমিটা তৈরি হতো না। বিএনপির কোন কোন কারণে আসলে এই ধরনের বক্তব্য যাচ্ছে বিরোধী দলের কাছে? দুটো জিনিস আসলে, রাজনীতিতে কিছু শব্দ ব্যবহার করতে করতে আমরা যখন অভ্যস্ত হয়ে যাই তখন সে কথায় কথায় সেই শব্দগুলো মানে না চাইলেও মুখে চলে আসে। সে কারণে দেখবেন বিএনপির দিক থেকেও কিছু কথা যারা বলছেন তখন মনে হয় যে ঠিক চেয়ারটা পাল্টে যায়নি, কিন্তু চেয়ারম্যানগুলো পাল্টে গেছেন, মানে চেহারাগুলো পাল্টে গেছে, চরিত্রটা পাল্টে যায়নি। তো এটা আমরা অনেক আগে থেকেই বলেছিলাম যে আমরা শুধু চেহারার পরিবর্তন চাই না, আমরা একটা চরিত্রের পরিবর্তন চাই। আমরা শাসকদের পরিবর্তন চাই, সাথে সাথে শাসন ক্ষমতারও পরিবর্তনটা চাই। সেগুলো যখন হয় না তখন এই কথাগুলো বারবার আসতে থাকবে যে বিপুল আশা নিয়ে আমরা অভ্যুত্থান করেছিলাম, অথবা যে বিপুল ঘৃণা নিয়ে আমরা ১৫ বছর একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলাম। তো ঘৃণাটা ঠিক ছিল যে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা, কিন্তু তার পেছনে কি এরকম ছিল যে আমরাও ক্ষমতায় গিয়ে সেই রকমই প্রতিষ্ঠা করব? তারপরে ঘৃণা কি ব্যবস্থার প্রতি ছিল না ব্যক্তির প্রতি ছিল? এগুলো নিয়ে এখন অনেক আলোচনা হবে। যে কোনো অভ্যুত্থানের পরে, যে কোনো পরিবর্তনের পরে আলোচনাগুলো হয়। এই আলোচনাগুলো আবার খুব দরকার এই কারণে, সেটাই হলো একটা সেফগার্ড। সেফগার্ড মানে যারা ক্ষমতায় থাকবেন তারা তো সবসময় সমালোচিত হবেন, কিন্তু আবার যারা সমালোচনা করছেন তারাও কতখানি দায় নিচ্ছেন সেটাও একটু খেয়াল করার মতো। আজকে জামাতের নেতা যখন তিনি সমালোচনা করছেন, তারাও যে ধরনের হুঙ্কারগুলো দিচ্ছেন, এগুলো কি খুব বেশি গণতান্ত্রিক হচ্ছে? কিংবা আরেকটি গণঅভ্যুত্থানের জন্য যখন বারবার প্রস্তুত হওয়ার কথা বলা হচ্ছে, আমি যেটি আসলে স্যার তুষারের কাছে জানতে চাইছিলাম, রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলেন গণঅভ্যুত্থান তো নিঃসন্দেহে এত সহজ নয় যে বারবার হবে, এই হুঙ্কারটা আসলে কতখানি সত্যি হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে? বাংলাদেশ হচ্ছে একটা অভ্যুত্থানের দেশ। বাংলাদেশের এ পর্যন্ত শাসন ক্ষমতায় খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। এই ভূখণ্ডের যদি দেখেন, এই ভূখণ্ডে ৬৯-এর গণঅভ্যুত্থান না হলে কিন্তু ৭০-এর নির্বাচন বা ৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমিটা তৈরি হতো না। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ৯০-এর গণঅভ্যুত্থানটা না হলে কিন্তু ওই সামরিক স্বৈরশাসনের অবসানটা হতো না। আবার ২৪-এর গণঅভ্যুত্থানটা না হলেও এইরকম হতো, ২৯ সালে আমরা আরেকটা এইরকমই নির্বাচন হয়তো দেখতাম, যে নির্বাচন ১৪, ১৮, ২৪-এরই একটা কন্টিনিউশন হতো। তো ফলে আমাদের এখানে যখন আর কোনো উপায় না থাকে তখন শাসক গোষ্ঠীকে উচ্ছেদ করাটাই জনগণের দায়িত্ব হয়ে পড়ে। সেক্ষেত্রে দলে দলে মানুষ এসে যুক্ত হয়। নেতৃত্বটা কার উপর থাকে তার উপর নির্ভর করে যে মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ হয় কি না। এবারও দেখুন, নেতৃত্বে যারা ছিলেন আর পরবর্তীতে তাদের ভূমিকা যা হলো, ১.৫ বছরের মধ্যে মানুষ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তারা মনে করলেন যে ক্ষমতায় যারা আছেন তারা গণঅভ্যুত্থান থেকে বহু দূরে সরে গেছেন। জুলাইয়ের সনদ নিয়ে যত কথাবার্তা হয়েছে, জুলাইয়ের চেতনাটা কিন্তু ততটা ধরে রাখা হয় নাই। যেমন একসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা যত বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাটা ততটা ধারণ হয় নাই। জুলাইয়ের চেতনার কথা যত বলা হয়েছে, চেতনাটা ততটা ধারণ করা হয়নি। তাহলে ১.৫ বছরের যে ঘটনাগুলো ঘটেছে, কিংবা আজকেও একটা ছোট্ট দুঃখজনক ঘটনা আমরা একটু নোটিশ করে রাখতে চাই, যে পার্লামেন্টারি স্পিকার, তার অনেক দোষ আছে। কী রকম দোষ? যে তিনি একটা অন্যায্য, অন্যায়, অগণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টারি স্পিকার ছিলেন, কিন্তু তার স্পিকার তো ছিলেন। আজকে তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, একজন স্পিকার কেন? এটা কি আপনার জন্য এই মামলাটা প্রযোজ্য হবে? ২০১১ সালে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, সেটা কি হোটেলের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করার মামলা। ৪ বছর আমি ওই মামলা খেটেছি। তখন এই প্রশ্নটাই করেছিলাম, আমি যে অপরাধ করি আমার বিরুদ্ধে সেই মামলাটা দেন না ভাই, আমার কোনো অসুবিধা নেই। মামলাগুলো আসলে কতখানি সঠিক সেটা নিয়েও একটা প্রশ্ন তোলা যায়। স্পিকারের বিরুদ্ধে যদি এরকম একটা হত্যা মামলা হয়, স্পিকারের বিরুদ্ধে মামলা হতে পারে তিনি স্পিকার হিসেবে তার শপথের মর্যাদা রক্ষা করেছেন কিনা, তিনি একটা এরকম অন্যায় ভোটের মধ্য দিয়ে একটা গঠিত পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার মানবিক মর্যাদা রক্ষা করেছেন কিনা, তিনি পার্লামেন্টকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে উন্নততর প্রতিষ্ঠান হিসেবে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন কিনা, সেগুলো নিয়ে বিচার হতে পারে তার। কিন্তু তাকে খুনের মামলার আসামি করব আমরা? এই জায়গাটাতে আসবো, এগুলো আসলে রাজনৈতিকভাবে নানানভাবে আবারো বুমেরাং সৃষ্টি করতে যাচ্ছে কিনা। এই বিষয়ে কি আমাদের জামাতের আমিরের কোনো কথা আছে? নাই তো। তিনি যদি ফ্যাসিবাদের বিরুদ্ধেই কথা বলতে চান তাহলে তো এই বিষয়ে কথা বলা উচিত।